নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমাদিত্য। সিবিআই মামলায় বড় ধাক্কা কেন্দ্রের। আলোক ভার্মাকে ছুটিতে পাঠানোর নির্দেশ খারিজ। কেন্দ্রের এই নির্দেশিকা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। 23 অক্টোবর যে কেন্দ্রের নির্দেশিকা ছিল সেই নির্দেশিকাই খারিজ করে দিল সুপ্রিম কোর্ট এবং পদে পুনর্বহাল করা হলো আলোক ভার্মাকে। আজ থেকেই তিনি দায়িত্ব নিতে পারবেন, তবে নীতিগত সিদ্ধান্ত নিতে পারবেন না। ছুটিতে যাওয়ার আগে রাফাল চুক্তির ফাইল আলোক ভার্মার কাছে ছিল, ফলে সুপ্রিম কোর্টের নির্দেশের পর কেন্দ্র নিশ্চিতভাবেই অস্বস্তির মধ্যে পড়ল, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। সিবিআই মামলায় বড় ধাক্কা কেন্দ্রের। আলোক ভার্মাকে ছুটিতে পাঠানোর নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট। Supreme Court has today quashed the government's decision and the CVC's decision to divest Shri Alok Verma of the powers of CBI director, and they have restored him as CBI director. But strangely, despite quashing the orders divesting him of CBI director and despite restoring him, the court has said that he will not take any major policy decisions. সুপ্রিম কোর্টের সিবিআই মামলায় বড় ধাক্কা খেল কেন্দ্র এবং অপসারণ নয় জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সিবিআই ডিরেক্টরের পদে আলোক ভার্মাকে পুনর্বহালের নির্দেশ দিল শীর্ষ আদালত। আমাদের ব্যুরো চিফ সপ্তর্ষি সোমের সঙ্গে আমরা কথা বলেছিলাম এই নিয়ে, শুনে নেব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং কেন্দ্রের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত খারিজের মাধ্যমে আসলে কেন্দ্রের কাছে এটা একটা বড়সড় ধাক্কা 2019 নির্বাচনের আগে। আমরা জানি যে রাকেশ আস্থানা এবং অলোক বর্মা এই দুজনের যে লড়াই তা প্রকাশ্যে এসেছিল এবং সিবিআই যে কেন্দ্রের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তা স্পষ্ট হয়েছিল। প্রকাশ্যেই দুজনে বিবৃতি দেওয়া শুরু করেছিলেন এবং একজন আরেকজনের বিরুদ্ধে এফআইআর পর্যন্ত করেছিলেন। অর্থাৎ একজন ডিরেক্টর এবং একজন ডেপুটি ডিরেক্টরের এই লড়াই তা কেন্দ্রের নিয়ন্ত্রণে ছিল না বলেই এভাবে প্রকাশ্যে এসেছিল। সেই অবস্থায় আমরা জানি যে রাকেশ আস্থানা, যিনি গুজরাট ক্যাডারের আইপিএস এবং যাকে সাধারণত প্রধানমন্ত্রীর দপ্তর বা যাকে বলা যেতে পারে সরাসরি মোদী ঘনিষ্ঠ বা অমিত শাহ ঘনিষ্ঠ, এই অবস্থায় কেন্দ্রের যে দুজনের মধ্যে এই লড়াইটা সেটা থামানোর জন্য শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হয়। ফলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দাঁড়ায়, জাতীয় এবং জাতীয় স্তরে আলোচনার বিষয় হয়ে ওঠে। সেখানে দাঁড়িয়ে শেষ পর্যন্ত অলোক ভার্মাকে ছুটিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয় এবং রাকেশ আস্থানাকেও সরানো হয়। কিন্তু কেন অলোক ভার্মার সঙ্গে রাকেশ আস্থানার বিরোধ বাধ্য, তার পিছনেই লুকিয়ে রয়েছে এই রহস্য। বিভিন্ন জাতীয় স্তরে বিভিন্ন দুর্নীতি সহ বিভিন্ন ফাইল এই অলোক ভার্মা তিনি ওপেন করছিলেন বলে জানা গিয়েছে এবং যে ক্ষেত্রে দেখা যায় রাফাল চুক্তির মতো যে বিষয়, সেই বিষয় নিয়েও তিনি ফাইল নিয়ে খোঁজ খবর নেওয়া শুরু করেন এবং সেখানেই কিন্তু প্রথম গন্ডগোল বাধে বা অশান্তি বাধে। সেই জায়গা থেকে যখন এই দুজনের লড়াই এভাবে প্রকাশ্যে আসে এবং শেষ পর্যন্ত সব পক্ষই আদালতের দ্বারস্থ হয়, সুপ্রিম কোর্টের আজকের এই নির্দেশিকা রাজনৈতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ এই ঘটনা প্রকাশ্যে আনতে পারে, ভবিষ্যতে অস্বস্তি বাড়াতে পারে, কেন্দ্রের বিভিন্ন তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে, যে তদন্তগুলো নিয়ে ইতিমধ্যে বিরোধীরা সোচ্চার হয়েছেন সেই বিষয়গুলিতে। ফলে অলোক ভার্মা যদি সিবিআই ডিরেক্টর হিসেবে এভাবে আদালতের নির্দেশে আসেন, সেক্ষেত্রে তা কেন্দ্রের কাছে এই সিদ্ধান্তই প্রথম কথা বড়সড় ধাক্কার। দ্বিতীয় কথা, পরবর্তী ক্ষেত্রে অলোক ভার্মার ভূমিকা এমন কিছু হতে পারে যা কেন্দ্রের অস্বস্তি বা সমস্যা আরো বাড়াতে পারে। ভার্মাকে ছুটিতে পাঠানো হয়েছিল এবং সেই নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এই নির্দেশের পরিপ্রেক্ষিতে কি বলছেন কংগ্রেসের সংসদীয় নেতা মল্লিকার্জুন खड़गे, আমরা একবার শুনে নেব। संस्था में काम करने वाले व्यक्ति को जो हटाया गया इसीलिए कि उनकी बात वो नहीं मान रहे थे और राफेल के फाइल्स उनके सामने छानबीन करने के लिए पड़े हुए थे या उसके बारे में इंफॉर्मेशन कलेक्ट कर रहे थे, ऐसा हमको इत्तला मिली है। तो उस संशय के आधार पर और अपने को चाहने वाले जो जॉइंट डायरेक्टर थे या एडिशनल डायरेक्टर थे, उनको
जगह बनाने के लिए इन्होंने कोशिश की, लेकिन ये वेलकम है कि सुप्रीम कोर्ट ने इसको कंप्लीटली रिव्यू करके फिर रेस्टोर किया। ये एक उनको सरकार को भी एक सबक सिखाया गया कि अगर गलत चीजें हम करेंगे तो कोर्ट भी हमको नहीं बख्शेगा, और अगर कोर्ट में भी एक आधा उनको रिलीफ मिलती है तो जनता तो उनको कभी बख्शाती नहीं। বামেদের ডাকা 48 ঘন্টার ধর্মঘট, যে ধর্মঘটে কিন্তু দফায় দফায় গন্ডগোলের ছবি আমরা দেখেছি, কিন্তু সাধারণ মানুষ যারা কাজে যোগ দিতে চাইছেন তারা কিন্তু কাজে যোগ দিতে পেরেছেন, কারণ রাস্তায় রয়েছে পর্যাপ্ত বাস। সেই সংক্রান্ত সমস্ত খবরে এবার নজর রাখব। 48 ঘন্টার এই ধর্মঘট এবং সেই ধর্মঘটের শুরুতে আমরা যেরকম ভাবে দেখলাম রাজ্যের বিভিন্ন প্রান্তে কিন্তু দফায় দফায় রাস্তা অবরোধের ঘটনা ঘটেছে, দফায় দফায় রেল অবরোধের ঘটনা ঘটেছে, কিন্তু প্রত্যেক জায়গায় পুলিশ তৎপর ছিল, প্রত্যেক জায়গায় পৌঁছে যায় পুলিশ এবং পুলিশ গিয়ে কিছুক্ষণের মধ্যেই অবরোধ উঠিয়ে দেয়। এবং সেই সূত্রেই কিন্তু ধরা পড়েছে যে রাজ্যের বিভিন্ন প্রান্ত তো বটেই, শহরের বিভিন্ন জায়গাতেও কিন্তু মানুষ যদি কোনো জায়গায় গন্তব্যে যেতে চায় তাহলে কিন্তু সেখানে তারা যেতে পেরেছে। ঠিক তেমনটাই ঘটেছে নবান্নেও কিন্তু আজ স্বাভাবিকই রয়েছে হাজিরা। হাতে খানিকটা সময় নিয়ে সাধারণ মানুষ এবং সরকারি কর্মচারীরা তারা বেরিয়েছিলেন এবং তারা কিন্তু পৌঁছতে পেরেছেন সময় মতনই। এবং যা জানতে পারা যাচ্ছে 92% আজ হাজিরার পরিমাণ সরকারি বিভিন্ন কর্মস্থলে। এই সম্পর্কে আমরা আরো খোঁজ খবর নিয়ে নেব, কথা বলে নেব সরাসরি। আমাদের প্রতিনিধি তুহিন দাসচন্দ্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তুহিন, জানতে চাইব নবান্ন সহ রাজ্যের যে বিভিন্ন সরকারি কর্মস্থল সেখানে হাজিরার ছবিটা ঠিক কি? কারণ এই ধর্মঘটকে উপেক্ষা করে সাধারণ মানুষ যে বেরিয়েছে, সরকারি কর্মীরা যে কাজে এসছে, সেই ছবিটা আমরা সকালবেলা থেকেই দেখাচ্ছিলাম। সেই ছবিটা কতটা স্বাভাবিক অন্যান্য দিনের মতন চোখে পড়ল? দেখো, রাজ্য সরকারি যে সমস্ত দপ্তরগুলো রয়েছে গোটা রাজ্যে, তাতে দুপুর বেলা 11:30 পর্যন্ত যা হিসেব এসে পৌঁছেছে এখনো পর্যন্ত, তাতে দেখা যাচ্ছে গড়ে 92% উপস্থিতির হার। অর্থাৎ মূল প্রশাসনিক ভবন নবান্ন, এছাড়া রাইটার্স বিল্ডিং, বিকাশ ভবন, নিউ সেক্রেটারিয়েট ছাড়াও গোটা রাজ্যে যে সমস্ত রাজ্য সরকারের দপ্তর রয়েছে সেই সমস্ত দপ্তরে এখনো পর্যন্ত 92% উপস্থিতির হার, এবং এই হার আরও বাড়তে পারে, 95% ছাড়িয়ে যেতে পারে পুরোপুরি যখন হিসেব এসে পৌঁছবে, তেমনই মনে করছেন নবান্নের শীর্ষ কর্তারা। এবং তোমাকে জানিয়ে রাখি যে সকাল থেকে আমরা নবান্নে রয়েছি এবং অন্যান্য আর 5টা দিনের মতোই কিন্তু সাধারণ যে ছবি, সেই ছবিই কিন্তু ধরা পড়েছে, আর 5টা দিনের মতোই ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। এবং সকাল থেকেই সরকারি কর্মচারীরা দূর দূরান্ত থেকে তারা এসেছেন এবং লিফটের সামনে লম্বা লাইন, অন্যদিন যেরকমটি লাইন দেখতে পাওয়া যায় ঠিক তেমনইভাবে কিন্তু লিফটের সামনে লম্বা লাইন। নবান্নের যে গেট দিয়ে সরকারি কর্মচারীরা প্রবেশ করেন, রাজ্য সরকারি কর্মচারীরা, সেখানে একইভাবে সেই লাইন দিয়ে তারা ভিড় করে প্রবেশ করছেন অন্যান্য দিনের মতোই। এবং শুধু নবান্ন নয়, রাজ্যের যেটা বলছিলাম যে রাইটার্স বিল্ডিং, নিউ সেক্রেটারিয়েট, বিকাশ ভবন সহ যে সমস্ত দপ্তর কলকাতায় রয়েছে, এছাড়া গোটা রাজ্যে সর্বত্রই সেক্ষেত্রে বলতে গেলে স্বাভাবিক ছবিটাই কিন্তু ধরা পড়েছে তুহিন। এবং নবান্নের যেরকম ছবিটা স্বাভাবিক, শিয়ালদা স্টেশনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তাও কিন্তু একেবারে অন্যান্য দিনে যে ছবিটা যে কর্মব্যস্ত শিয়ালদা দেখতে পাওয়া যায় তার থেকে কিন্তু খুব একটা আলাদা নয় আজকের ছবিটাও। যদিও আজ সকালবেলা থেকে দফায় দফায় রেল অবরোধ হয়েছিল বিভিন্ন জায়গাতে, কিন্তু তা সত্ত্বেও ট্রেন চলাচল যেরকম ভাবে স্বাভাবিক রয়েছে। পাশাপাশি কিন্তু মানুষজনও তারা খানিকটা অসুবিধা হলেও পৌঁছতে পেরেছেন তাদের গন্তব্যে। ভেঙ্কটেশ্বর লাহিড়ী শিয়ালদা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি, তার কাছ থেকেই আমরা জানবো। দফায় দফায় আমরা অবরোধের খবর দেখিয়েছি, কিন্তু শিয়ালদাতে যে ছবিটা সকালবেলা থেকে ধরা পড়েছে তা কিন্তু অন্যান্য দিনের মতোই। ভেঙ্কটেশ্বর, জানতে চাইবো তোমার কাছ থেকে, বিভিন্ন যাত্রী যারা তাদের সঙ্গেও কথা হয়েছে, কি বলছিলেন তারা? দেখো, 48 ঘন্টার যে ধর্মঘট তার প্রথম দিনের প্রথম ধাপে যেহেতু তুমি জানো যে দফায় দফায় বিভিন্ন ডিভিশনের বিভিন্ন জায়গায় রেল অবরোধ হয়েছিল, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ট্রেন চলাচল বিপর্যস্ত হয়েছিল, কিন্তু বেলা যত গড়িয়েছে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এই মুহূর্তে আমি শিয়ালদা স্টেশনের সামনে রয়েছি। এখানকার যাত্রীদের সঙ্গে যেটা কথা বলে জানা যাচ্ছে যে তারা যেটা বলছেন যে এই মুহূর্তে তাদের কোনো অসুবিধা নেই। যারা যাত্রীরা ছিলেন তারা বলেছেন যে নির্ধারিত যে সময় তারা নর্মাল অফিস টাইমের জন্য বেরোন, আজকেও সেই মতো বেরিয়েছিল এবং 8
8টা বা 8:30টার পর থেকে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে। তবে তোমাকে জানিয়ে রাখা দরকার, আমি যে রয়েছি এখন, যে তুমি দেখতে পাচ্ছ শিয়ালদা, একের পর এক ট্রেন এখানে আসছে। নর্মাল যে সমস্ত শিয়ালদা ডিভিশনের যে সমস্ত ট্রেন, সেই সমস্ত ট্রেন প্ল্যাটফর্মে ঢুকছে এবং সেখান থেকে যাত্রীরাও কিন্তু একে একে সেখান থেকে বেরিয়ে আসছেন এবং নিজের নিজের গন্তব্যে যাচ্ছেন। সব মিলিয়ে বলা চলে যে সকালের দিকে কিছুটা ট্রেনের যারা যাত্রী তারা ভোগান্তির মধ্যে পড়লেও বেলা যত গড়িয়েছে সেই ভোগান্তি দূর হয়েছে। এই মুহূর্তে শিয়ালদা চত্বর এবং শিয়ালদা স্টেশন সূত্রে যেটা জানতে পারছি, একদম সকাল থেকে আমরা দেখেছিলাম নানান জায়গায় অবরোধ হয়েছে, বিভিন্ন জায়গায় সেই অবরোধ কিন্তু তুলে দিতে তৎপর ছিল পুলিশ এবং প্রশাসন, এবং কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে সাধারণ যাত্রীরা তারাই কিন্তু নেমে গিয়ে এই অবরোধ তুলে দিয়েছে। এর পাশাপাশি বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনাও ঘটেছে কিন্তু এই ধর্মঘটকে কেন্দ্র করে। সোনারপুরে সরকারি বাসে চলেছে ভাঙচুর এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। হরিনাভিতে সরকারি বাসে ভাঙচুর চালানো হয়েছে, মিছিল থেকে হামলা চালানো হয় বাস কর্মীদের ওপরও। সকালবেলা থেকে এই ছবিটাও কিন্তু বারবার ধরা পড়েছে। কিছু কিছু জায়গায় কিন্তু বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে, জোর করে সরকারি বাস আটকে দেওয়ার চেষ্টা চলেছে এই ধর্মঘট সমর্থনকারীরা। তারা কিন্তু এই বিক্ষিপ্তভাবে গণ্ডগোলও বাঁধিয়েছে বিভিন্ন জায়গায়, তবে প্রত্যেক জায়গাতেই কিন্তু পুলিশ পৌঁছে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এর পাশাপাশি আরও একটি ছবি দেখে নেব, ঘুষকরার ছবি ধর্মঘটে। সেখানে অশান্তি চলেছে, পুলিশের গাড়িতে সেখানে ভাঙচুর হয়েছে বলে জানা যাচ্ছে এবং অভিযোগ উঠছে ধর্মঘট সমর্থনকারীদের বিরুদ্ধে। পুলিশ পাল্টা লাঠিচার্জ করে, এখানে 6 জনকে গ্রেফতারও করেছে পুলিশ ঘুষকরাতে। প্রশাসনের কাছ থেকে কিন্তু আগে থেকেই হুঁশিয়ারি ছিল যে জোর করে যদি ধর্মঘট করতে যায় সমর্থনকারীরা এবং বন্ধ পালন করতে যায় তাহলে কিন্তু প্রশাসন তার প্রতিরোধ করবে এবং বিভিন্ন মানুষ যারা গন্তব্যে যেতে চাইছেন তাদেরকে আটকানোর কোনো চেষ্টা হলেও কিন্তু প্রশাসন তা রেয়াত করবে না। এবং বিভিন্ন জায়গাতে কিন্তু দেখতে পাওয়া গিয়েছে বাম কর্মী সমর্থকরা তারা জোর করে আটকে দেওয়ার চেষ্টা করেছে, গাড়ি ভাঙচুরের চেষ্টা চালিয়েছে এবং প্রত্যেক জায়গাতেই কিন্তু পুলিশ পৌঁছেছে ঘটনাস্থলে এবং পরিস্থিতি খুব অল্প সময়ের মধ্যেই তারা নিয়ন্ত্রণে এনেছে।